ইসিসিএন লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা সবাই একটা যুদ্ধ লড়ছি, যেই যুদ্ধে কোনো অস্ত্র নেই, কোনো বোমাবাজির আওয়াজ নেই, কিন্তু একটা যুদ্ধ হচ্ছে। সেই যুদ্ধের যারা সৈনিক, যারা লড়াই করছেন, তারা একটা অসম লড়াইয়ের মধ্যে রয়েছেন। শত্রুপক্ষের কোনো নিশানা পাওয়া যাচ্ছে না, তাদেরকে দেখা যাচ্ছে না। তারা আড়ালে থেকে লড়াই লড়ছেন, আমাদেরকে হারিয়ে দিচ্ছেন। কখনো বা তারা পরাজিত হচ্ছেন, কিন্তু তাদেরকে পরাজিত করতে যারা ফ্রন্ট লাইনে রয়েছেন, তারা রয়েছেন আমাদের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, প্রশাসনের আধিকারিক, যারা ক্লিনার, এবং সবাই কিন্তু এই যুদ্ধে সামিল। আমরা জানি না যে এই যুদ্ধ আমাদের কতদিন লড়তে হবে, কেননা এই যুদ্ধের শেষ বাঁশি কে বাজাবেন আমরা জানি না। ভিন গ্রহ থেকে কেউ এসে বাজাবেন কিনা আমরা তাও জানি না। কাজেই এই লড়াই আমাদের জারি রয়েছে, আমাদের জারি থাকবে। আজকে কোভিড-19 নিয়ে ইসিসিএন টক শোতে আমার সঙ্গে রয়েছেন আমার বন্ধু ডক্টর বিভাস রায় আমার ডান দিকে, এবং আমার দাদা শ্রী বিশ্বনাথ দেব আমার বাম দিকে। আমরা ইসিসিএনের পক্ষ থেকে দুজনকেই স্বাগত জানাচ্ছি। ডক্টর রায়, যে কথা বলছিলাম, যে এই যে কোভিড-19 যারা আক্রান্ত, তাদেরকে সেবা দিতে গিয়ে, তাদের পাশে দাঁড়াতে গিয়ে যারা চিকিৎসক সমাজ বা যারা স্বাস্থ্যকর্মী, তারাও কিন্তু একে একে আক্রান্ত হচ্ছেন। এটা কিন্তু একটা উদ্বেগের বিষয় আমাদের জন্য। আজকেই আমরা দেখেছি যে সিএমসিতে 4 জন জুনিয়র ডাক্তার তারা আক্রান্ত হয়েছে। এইভাবে যদি চলতে থাকে, আমরা যদি এখনো পর্যন্ত এই ভাইরাসটিকে কবজা করতে না পারি, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের জন্য কি ইঙ্গিত রয়েছে? প্রথমে যেটা করতে হবে, যেটা এখন করা হচ্ছে, মানে হটস্পট জোন ধরে এই জিনিসটাই যদি আমাদের প্রত্যেকটা মেডিকেল কলেজ এই সামনে ওই কোভিড টেস্ট করা হয়, কোভিড-19 এর জন্য টেস্ট করা হয়, র্যাপিড টেস্টের ব্যবস্থা করা হয়, তাহলে পরে যে কোনো পেশেন্ট ইমার্জেন্সিতে এলে এবং তাকে বাধ্যতামূলক কোভিড টেস্ট করতেই হবে। এবং সেটা যদি করা যায়, তাহলে আমরা ওই পেশেন্টটাকে চিহ্নিত করতে পারবো যে এই পেশেন্টটা আদৌ কোভিড-19 রোগে ভুগছে কি না। তাহলে আমি সরাসরি পেশেন্টটাকে প্রথমেই ইমার্জেন্সি থেকে আমি স্ক্রিনিং করে তাকে হয় কোয়ারেন্টাইন, তাহলে আইসোলেশন অথবা জেনারেল থেকে আমরা ভর্তি করতে পারি। সেটা হচ্ছে আমাদের অজ্ঞতার জন্য, অর্থাৎ না জানার জন্যই এই জিনিসটা কিন্তু আমাদের। এবং এটা যদি দিন দিন আরও হতে থাকে, তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যকর্মীরা যদি একবার বসে যায়, ডাক্তাররা, যেমন কিছুদিন আগেই হলো আমাদের মেডিকেল কলেজে ইডেন হসপিটালে একটা গর্ভবতী মহিলা, তাকে কিন্তু অজানা হিসাবে কোভিড ডিজিজ হিসেবে আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে, এবং তখন তার পুরো ইডেন হসপিটালটাই বন্ধ করা হলো। তারপরেই আবার দেখা গেল আরজি করে, তারপরেই আবার দেখা গেলো মেডিকেল কলেজে এসেছেন। এইভাবে একবার যদি হয়ে যায়, তখন পুরো আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যদি কোলাপস হয়ে যায়, তাহলে পরে কিন্তু ভবিষ্যতে সত্যি আমাদের একটা অশুভ ইঙ্গিত বহন করে। মানে এর জন্য কি লকডাউনই কি একমাত্র পথ? না, দেখুন, কন্টাজিয়াস বিশেষ থেকে আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার, তাতে যদি আমরা দেখি, তাহলে পরে আমাদের ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী যদি বলি, তাহলে আমাদের দুটো পথ আছে। একটা হচ্ছে মানে ফুল লকডাউন, যেমন কেরালা করেছি। ফুল লকডাউন যদি না করা হয়, তাহলে পরে আমাদের যা জনসংখ্যার বলছে যে আমাদের যে হিস্ট্রি নিয়ে দেখি, তাহলে বলছে যে এই কোভিড-19 জিনিসটা যাদের ইমিউনিটি বেশি, পাওয়ার বেশি আছে,
যেমন 61% বেশি হচ্ছে আমরা মানে এন্ড এজের লোকেরা, ওল্ড এজ। তাহলে আমাদের ভারতবর্ষে 87.5% হচ্ছে আমাদের 55 ইয়ার্সের নিচে, এবং 12.5% হচ্ছে আমাদের ওল্ড এজ। তাহলে আমরা যদি হিসাব করি, তাহলে এই 15 মানে 12.5% আমাদের 130 কোটি লোকের মধ্যে এই 12.5%কে যদি আমরা আগে আইডেন্টিফাই করতে পারি এবং তাদেরকে যদি আমরা কোভিড টেস্ট করে তাদেরকে আইসোলেশন অথবা কোয়ারান্টাইনে রাখি, তাহলে পরে কিন্তু আমাদের অনেকটাই মানে টেস্ট যখন আমরা লকডাউন থাকবো, আমরা তো লকডাউন তো আর সারা জীবন থাকতে পারে না আমাদের মতন দেশে, কারণ আমাদের এমনি অর্থনৈতিক দিকে আমরা অনেক পিছিয়ে পড়া দেশ। হ্যাঁ, তা আমাদের অর্থনৈতিক দিক থেকে এই 21 দিনের লকডাউনে যারা আমরা করেছি তাতেই আমাদের হাসপাতাল উঠে গেছে, বিশেষ করে যারা শ্রমিক এবং কিছু ধরনের খেতে বেড়ায়। এই লকডাউন যদি আরও এক্সটেন্ড হয়, এবং লকডাউন এক্সটেন্ড করতে হবে, পাশাপাশি আমাদেরকে শিথিল করতে হবে, এবং পাশাপাশি আমাদেরকে যে মানে আরেকটা কথা আছে আমাদের মেডিকেল টার্মসে, যে হার্ড ইমিউনিটি বলে একটা, যেমন মক পক্স যখন হয় তখন কিন্তু আমাদের এরকম মিডিয়া ছিল না, আমরা জানতে পারতাম না। এটা তো আমাদের একটা প্যান্ডেমিক কাকে বলবো, যখন যে একটা এপিডেমিক, যখন একটা ডিজিজ সারা দেশে মানে অনেক কয়েকটা দেশে ছড়িয়ে পড়বে, তখন তো আমরা আমাকে প্যান্ডেমিক বলি। তো এই প্যান্ডেমিক রোগ যখন ভাইরাস রোগগুলো আসে, তখন দুটো রাস্তায় আমরা এদেরকে বন্ধ করতে পারি। একটা হচ্ছে কমপ্লিট লকডাউন কন্টাজিয়াস, আর একটা ভ্যাকসিনেশন। বিশ্বনাথ বিভাস রায় যেটা বললেন, বিভাস রায় যেটা বললেন যে কেরালার কথা বললেন, অনেকে বলছেন যে ভি মডেল, অনেকে বলছেন কে মডেল, কেরালা মডেল। তো আপনার কি মনে হয় যে এই কে মডেল মানে কেরালা মডেলটাকে আমাদের দেশে একমাত্র উপায়, এটা মানে কেরালা মডেল করেই কি আমরা এর থেকে ভালো থাকতে পারি? হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি। একটা ভিয়েতনাম আর একটা কেরালা। হ্যাঁ, কোভিড-19 বা করোনা ভাইরাস সম্বন্ধে একটা কথা বলি অনেক সময় আমরা একটু মস্করা করি, যে এ খুব সেন্টিমেন্টাল হয়ে যায়। মানে একে যদি আমরা বাড়িতে ডেকে না নিয়ে আসি তাহলে এর সরকারদের বাড়িতে ঢুকবে না, একটু অভিমানী ভাইরাস। ব্যাপারটা হচ্ছে যে লকডাউনের যে প্রশ্নটা আসলো, ডাক্তারবাবু তো তিনি যার অনুযায়ী বললেন এবং সেটা সত্যি কথা। কেরালা মডেল অনুসারে যদি কমপ্লিট লকডাউন, যেমন আমি দেখছি যে ভোরবেলা থেকে শুরু করে বেলা 11টা পর্যন্ত যেরকম রাস্তা দিয়ে ছোটাছুটি, বাজারে যে সমস্ত ভিড়াস্তা, মানে প্রতিদিন বাজার করতেই হবে, যেতেই হবে, লোক বেড়াচ্ছে, আনন্দ করছে, ফুর্তি করছে, তারপরে ঠিক 11টা বাজলো, বাড়িতে ফিরে আসলাম। তার মানে কি ভাইরাস থেকে একটু লেটে ঘুমের থেকে ওঠে, 11টার সময় ঘুমের থেকে ওঠে? তা তো নয়। আমাকে সম্পূর্ণ লকডাউনের মধ্যে আমাকে থাকতে হবে, এবং প্রয়োজনীয় যে ডাক্তারবাবুদের যে নির্দেশ বা স্বাস্থ্য দপ্তরের যে নির্দেশ, সেগুলো আমাকে মেনটেন করে চলতে হবে, যা যা বলেছে। সেই ক্ষেত্রে যেটা কেরালা মডেল যেটা করেছে, যে কমপ্লিট লকডাউন, নাহলে শুধু শুধু লকডাউন করলাম, আবার ছুট দিলাম, আবার রাস্তা খুলে দিলাম, তাহলে কিন্তু বছরের পর বছর লকডাউন করলে শুধু শুধু লকডাউনটাই হবে, কাজের কাজ কিছুই হবে না। মানে পরিষ্কার হলে চারিদিকে পুলিশ পাহারা থাকলো, এদিকে ভিতরে নকল চলছে, তাহলে পরিষ্কার অবস্থাটা যেমন হবে, ওই লকডাউনটাও ঠিক তেমন হবে। আজকে মানে দেখছিলাম একটা, এই যে লকডাউন করা হচ্ছে তার মধ্যেও অনেকে আক্রান্ত হচ্ছেন। বেঙ্গালুরুর যে নগর বলে একটা জায়গা আছে, সেখানে একজন আক্রান্ত হয়েছে। তার ফলে কি হচ্ছে, তার সংস্পর্শে যারা এসেছিলেন সবাইকে সরকারি কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ভাঙচুর, সেখানকার কিছু ছেলে পেলে এসে সেই কোয়ারেন্টাইন সেন্টারটাকে ভেঙে তছনছ করে দিয়েছে, 54 জনকে গ্রেপ্তার করতে হয়েছে। এই রকম একটা পরিস্থিতিতে, যুদ্ধকালীন পরিস্থিতিতে যখন আমাদের সহনশীল থাকা উচিত, তখন মানুষ এত অসহনশীল কেন হয়ে যায়? এটা মানে খুবই দুঃখজনক ব্যাপার। মানে ভয় লাগে কোন জায়গাটায়, যে মানুষকে তার বিপদ সম্বন্ধে নিজের ভালো পাগলেও বোঝে, যেটা আমরা সবসময় বলে থাকি, কিন্তু মানুষকে এই বিপদের হাত থেকে বাঁচানোর জন্য আজকে প্রশাসন থেকে শুরু করে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে ডাক্তারদের রীতিমতন চোর পুলিশ খেলা খেলতে হচ্ছে, জোর জবরদস্তিকে আইডেন্টিফাই করতে হচ্ছে, ধরে ধরে নিয়ে আসতে হচ্ছে। অথচ সেই মানুষটির বোঝা উচিত
যে আমার থেকে আমার পরিবার, গোটা সমাজ, আস্তে আস্তে গোটা গ্রাম, দেশ কিন্তু সংক্রামিত হবে। কিন্তু দেখা যাচ্ছে সেক্ষেত্রে পুলিশকে, স্বাস্থ্যকর্মীকে বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হচ্ছে। মানুষকে যদি আসন রীতিমতনভাবে পুলিশ যদি না পারে, সেনাবাহিনী নামিয়ে এমার্জেন্সি করে যদি মানুষ তখন খাঁচায় পড়তে হয়, এর থেকে আর বড় দুর্ভাগ্যজনক ঘটনা আর বলা যায় না। খুব লজ্জার বিষয় যে আমাদের বোধ বুদ্ধি থাকতেও আমরা মনুষ্যত্বহীনতার মতন কাজ করছি। আমরা পুলিশকে পেরাচ্ছি, আমরা ডাক্তারকে পেরাচ্ছি। তো এরা যদি শুয়ে পড়ে, এরা যদি স্যারেন্ডার করে, আমাদের তাহলে কে দেখবে? আমাদের পথে ঘাটে মরতে হবে। সবচেয়ে বড় কথা, মানুষ কিন্তু ক্যান্সার নিয়ে বেঁচে আছে, কিডনির প্রবলেম নিয়ে বেঁচে আছে, হার্টের ডিজিজ নিয়ে বেঁচে আছে। কিন্তু এই রোগটা হলে পরে আমাদের চিকিৎসা করার সুযোগ হবে না। তখন রাস্তায়, পথে ঘাটে, কাতারে কাতারে আমরা মরে থাকবো। একটু থামাচ্ছি। যে কথা বললো যে কিডনির সমস্যায়, হার্টের সমস্যায়, নানা ধরনের সমস্যায় মানুষ জর্জরিত, কিন্তু এই সময়ে দেখা যাচ্ছে যে সেই সমস্ত রোগগুলো যেগুলো ছিল, সেই সমস্ত রোগীদের কিন্তু খুব বেশি ডাক্তারের ওখানে আসতে দেখা যাচ্ছে না। সেটা কি ডাক্তাররা চেম্বার বন্ধ করে রেখেছেন? এক শ্রেণীর ডাক্তার রয়েছেন যারা সামনের থেকে লড়াই করছেন, আর এক শ্রেণীর ডাক্তার যারা ময়দান ছেড়ে পালিয়েছেন নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচাতে। কি বলবেন? দেখুন, এটা একটা কন্ট্রোভার্সিয়াল কথা আছে যে অনেকে যদি চেম্বার খুলে রাখে, যেমন আমরা বললাম যে সত্যি এই সময় থাকা উচিত এবং সেটা লিমিটেড করা, পেশেন্ট লিমিটেড করা সত্যি খুব মানে বাজে পরিস্থিতিতে হয়ে আছে। ধরুন আজকে যদি একটা কোনো অঞ্চলের নাম গাছপালা লোক ডাক্তারবাবু যদি প্র্যাকটিস করে তাহলে পরে দেখতে হবে যে ওখানে একটা হিন্দিতে ভিড় পড়ে যাবে। সেটাতে যেমন একটা কন্ট্রোল করা একটা সত্যি অসুবিধা হবে। কিন্তু কথা হচ্ছে যে অনেক ডাক্তারবাবু আছে যাদের চেম্বার করছেন, যারা করছেন সেখানে তো ওই রকম গাদাগাদি ভিড় এরকম তো সেটা মেনটেন করাটা এবং ডাক্তারবাবু এবং প্রশাসন এবং যে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে অমুক ডাক্তার এর ওখানে এই জিনিসটা হয়। সবার লোকাল পাবলিক, লোকাল পুলিশ তারা জানে, লোকাল প্রশাসনও জানে এবং তাদেরকেও একটু সহযোগিতা। ডাক্তারবাবু তো চেম্বার থেকে বাইরে অবশ্যই সে বলবে না যে তুমি একটু দূরে যাও, সে তো ভিতরে পেশেন্ট। কিন্তু সবটাই কি শুধু সেই কারণে, শুধু ভিড়ের জন্য? না, সেটা শুধু ভিড়ের জন্যই না। সেটা একটা কিছু আছে যে আমি যতটা পারি কিছু তো কোমরবিডিটি ডাক্তারদের অবশ্যই ফেস করতে হয়। যেমন ধরুন আজকে একটা আমি তো জানবো না যে এখানে কোন পেশেন্টটা কোভিড, কোন পেশেন্টটা কোভিড নেই। একটা রেসপিরেটরি ডিস্ট্রেস পেশেন্ট আসছে, আমি জানতে পারছি যে পেশেন্টটা কোভিড হতে পারে, কিন্তু ওখানে যদি আমি পেশেন্টটাকে না করি চেম্বারে, বলি যে না আমি তোমাকে পেশেন্ট দেখবো না, সে তখন কিন্তু মারবে না। তখন কিন্তু ডাক্তারবাবুকে সে ট্রেনে এসছে বের করে বলবে না আপনাকে দেখতে হবে, রুগী মরে যাচ্ছে আপনি দেখবেন না, ইনহিউম্যান। তো আপনি কোন দিকে যাবেন, আমাদের পরিকাঠামো আপনি কোন দিকে যাবেন? সেই জন্য কিছু ডাক্তার করছে, আবার কিছু ডাক্তার বলেছে যে না আমি কেউ থাকে কোমরবিডিটি, বেশিরভাগ ডাক্তার দেখবেন যারা একটু যে তাদের হাইপার টেনশন, ডায়াবেটিস এবং সিওপিডি রোগ, বিভিন্ন রাজমা রোগ থাকে, তারা নিজেকে একটু সেট করা, কমপ্লিট লকডাউন মানে প্রশাসনের কথা শুনে যে আমি তো হসপিটালে যাবোই, পেশেন্ট দেখবই, আমাদের তো ভাইরাল ক্লিনিক খোলাই হচ্ছে, টু ক্লিনিক খোলা হয়েছে, সেখানে পেশেন্টগুলো যাবে হবে। আবার কিছু কিছু অনলাইন সিস্টেমও খোলা রাখা হচ্ছে কিছু কিছু জায়গায়, যেমন কিছু কিছু জায়গায় পড়াশোনা হচ্ছে অনলাইনে, ডাক্তারবাবু প্রেসক্রিপশন অনলাইনে হচ্ছে, ফোন খোলা আছে, বিভিন্ন রকম। এটা একটা মানে বিতর্কিত বিষয়। বিতর্কিত বিষয় তো বটেই, কিন্তু কথা হচ্ছে যুদ্ধকালীন যখন পরিস্থিতি হয় তখন তো বিভিন্ন রকম পেশেন্টরা যারা থাকে, আমি এতদিন ধরে একজন পেশেন্টকে ট্রিটমেন্ট করলাম, এবার তার একটা সময়ে আমি তার থেকে মুখ ফিরিয়ে নিলাম, এটাও ঠিক মানবিকতা এটাকে বলা যায় না, বলতে পারি না। তাছাড়া কিছু পেশেন্ট আছে যে ডিরেক্টলি লকডাউনের জন্য খুব হ্যারাসমেন্ট হতে হচ্ছে। যেমন আমি তো স্পেশালি এখানে পেশেন্ট দেখছি এবং বুঝতে পারছি যে একটার বেশি দুটো বাচ্চা এলে পরে তাদেরকে, আবার কিছু কিছু লোক আছে আমি দেখেছি যে কিছু কাজ নেই বিকালবেলা ঘুরতে আসছে, একটাই শিথিলতা যে ডাক্তার ওষুধ নেওয়ার জন্য। হ্যাঁ, তো সেই সব ক্ষেত্রে আমি ফালাকাটায় আবার একটা আবার উল্টো দিক দিয়েছি যে একটা পেশেন্ট তার প্রেসক্রিপশন নিয়ে এসছে, তাকে একটা ফালাকাটা ভিডিও ওখানে একটা কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছে এবং যারা প্রেসক্রিপশন এইভাবে উল্টোপাল্টা নিয়ে আসছে বিকালে ঘোরার জন্য, ওরা বুঝতে পারছে, তাদেরকে দেখিয়ে তারা ফালাকাটা ভিডিও দিচ্ছে রাখছে। হ্যাঁ, বিশ্বনাথ, যেটা বলছিলাম যে এই যে চরম একটা সংকট চলছে, এই সংকট তো শুধু
ভাইরাস নয়, যারা ভাইরাসে আক্রান্ত নয়, যাদের রুজি রুটির ব্যাপার, তাদের দিকেও তো একটা মারাত্মক রকমের একটা অস্ত্র কিন্তু তাদের দিকে নিক্ষেপ করা হয়েছে। এই কঠিন পরিস্থিতিতে, এই কঠিন পরিস্থিতি কাটাতে আমাদের মতো তৃতীয় বিশ্বের একটা দেশ কিভাবে লড়বে, কতদিন লড়তে পারবে? ব্যাপারটা হচ্ছে যে আমরা গোটা পৃথিবীর দিকে তাকিয়ে আমরা ভারতবাসী গোটা পশ্চিমবঙ্গবাসী সত্যি কিন্তু এটা একটা অসহায় অবস্থার মধ্যে কাটাচ্ছি, যার অনেক কিছুর উত্তর হয়তো আমরা খুঁজে পাই না। এটা তো ঘটনা যে অনেক লেবার, অনেক শ্রমিক, অনেক যারা আটকে পড়ে আছে, তাদের পরিবার এখানে আছে, যাদের দিন আনা দিন খাওয়া। এই জন্য কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার থেকে অনেক রকম স্কিম নেওয়া হচ্ছে, রেশনিং ব্যবস্থা থেকে শুরু করে অনেক এনজিও এগিয়ে এসছে, অনেক ব্যক্তিগতভাবে মানুষ এগিয়ে এসছে। তবে একটা ইনফরমেশন দিয়ে দিই যে আজকে 20 তারিখ কেন্দ্রীয় সরকার একটা সার্কুলার জারি করেছে, যারা পরিযায়ী শ্রমিক, যারা যেই দেশে রয়েছেন, যেই রাজ্যে রয়েছেন, সেখানেই তারা তাদের উপযোগী কাজে তারা যোগদান করতে পারবেন, কিন্তু তারা বাইরে যেতে পারবেন না। এর ফলে কিন্তু শ্রমিকরা অনেকটাই খুশি যে তারা যে ধরনের কাজে অভ্যস্ত, কেউ 100 দিনের কাজ হতে পারে, কেউ কোনো যে সমস্ত ফ্যাক্টরিগুলো খুলবে সেখানে হতে পারে, তাদের স্কিল অনুযায়ী, অর্থাৎ স্কিল লেবার যারা, তাদেরকে কিন্তু সেখানকার কাজে যুক্ত করাতে হবে। পাশাপাশি দেখলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হ্যাঁ, আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় যে সমস্ত শ্রমিকরা আটকে আছে তাদের জন্য 1,000 টাকার একটা 1,000 টাকার একটা দিচ্ছে, খুব ভালো। তাই সব দিক থেকে বিচার করলে স্নেহের পরশ, সব দিক থেকে স্নেহের পরশ, সব দিক থেকে বিচার করলে হয়তো আমরা তাকে পেট ভরে না খেতে দিতে পারি, কিন্তু একবেলা খাওয়ার ব্যবস্থা করে দিতে পারি। আর যখন এই দুর্যোগের মেঘটা গোটা পৃথিবী জুড়ে উন্নয়নশীল বা উন্নত যে দেশগুলো, ইতালি শুয়ে পড়লো, স্পেন শুয়ে পড়লো, গ্রেট ব্রিটেন, আমেরিকা স্যারেন্ডার করছে, সেই জায়গায় কিন্তু আমাদের শুধু সময়ের অপেক্ষা ছাড়া কিন্তু কিছু নেই। আমাদের ধৈর্য ধরতেই হবে। এটা কি বলবো, ঈশ্বর আমাদের একমাত্র বাঁচাতে পারে। যেটা ইতালি প্রেসিডেন্ট বলছে যে আমি জানি না যে ভগবান আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, সেই রকম আমাদেরকে ধৈর্য ধরতে হবে। এই দুর্যোগের কারণে আমাদের নিশ্চয়ই কেটে যাবে। তো তার আগে সর্বান্তকরণে প্রশাসনের কথা শুনে, ডাক্তারের কথা শুনে, আমাদের দেশের কথা শুনে সমস্ত নিয়ম নীতি মেনে আমাদের চলতে হবে। যদি আমরা উচ্ছৃঙ্খল আচরণ করি, এটা কিন্তু উত্তরোত্তর বাড়বে, আস্তে আস্তে কিন্তু আমরাও কেউ ধ্বংসের পথে চলে যাব, আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না, বিনা চিকিৎসাতে আমরা মারা যাবো। এটা সবার বোঝা উচিত। তবে সেই সঙ্গে আর একটা ইনফরমেশনের কথা বলি যে আমাদের রাজ্যের বিভিন্ন জেলার শ্রমিকরা যারা ভিন জেলায় আটকে রয়েছেন, তারাও তো একরকমের মাইগ্রেন্টই, তো তাদেরকে কিন্তু নিজেদের জেলায় যাওয়ার একটা সুযোগ বোধহয় করে দিচ্ছে আর এরকম একটা ইনফরমেশন ঘোষণা করেছেন, খুব সম্ভব হচ্ছে। একটা ফোন। হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? রাজীব প্রামাণিক, গোপালনগর থেকে। হ্যাঁ বলুন, আপনার প্রশ্নটা বলুন। কার কাছে প্রশ্ন রাখতে চাইছেন? আচ্ছা, ডাক্তারবাবু এবং স্যার দুজনেই উত্তর দেবেন। আচ্ছা ঠিক আছে, বলুন। হুম হুম আচ্ছা হুম বেশ, হ্যাঁ ঠিক আছে। এই প্রশ্নের উত্তর আমি ডাক্তারবাবুর কাছ থেকে নিচ্ছি না, যেহেতু বিশ্বনাথ দা এই সমস্ত ব্যাপারে খোঁজ খবর রাখে এবং নিজেও এই ব্যাপারে যুক্ত, কাজে বিশ্বনাথের কাছে এই প্রশ্নটা রাখি। ব্যাপারটা হচ্ছে একরকম, যা আমি একটা উদাহরণ দিচ্ছি, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন সবুজ সাথী সাইকেল এই প্রকল্পটা ঘোষণা করলেন, সেখানে কিন্তু আমরা দেখলাম যে একটা দিনমজুরের ছেলেও সাইকেল পাচ্ছে, আবার যার বাবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেও সাইকেল পাচ্ছে। যে স্কিমগুলো যখন ঘোষণা হয় না, সেখানে কিন্তু দেখা যায় না যে কে বড় লোক কে গরিব।
না, উনি কিন্তু স্কিমের প্রশ্ন করেন, প্রাণের ক্ষেত্রে যেটা দেখা হ্যাঁ, যাচ্ছে, প্রাণের প্রশ্ন করেন। প্রাণের ক্ষেত্রে প্রাণ তো কোনো স্কিম নয়, মানে যেটা লোকাল প্রাণ আর হ্যাঁ, কি। প্রাণের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে সবন্তনভাবে উনি বলছেন হয়তো হচ্ছে না, সেক্ষেত্রে তার জন্য লোকাল বলছে যার আছে সেও পাচ্ছে, সেও তাকে পাচ্ছে। দেওয়া সেও হচ্ছে, পাচ্ছে। অথচ যার নেই এখন তিনি পাচ্ছেন না। এই সময় স্পেসিফিক করাটা খুব কঠিন ব্যাপার। হ্যাঁ, তার জন্য কাউন্সিলর বা পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত লেভেলে Local তারা office। আসছেন, তারা ব্যাপারটা দেখছেন, এটা সম্পূর্ণ অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার, তারা ঠিকঠাক দেখছেন এবং ত্রাণ পাচ্ছে, সবাই পাচ্ছে। হয়তো বা একটু এদিক ওদিক হতে পারে, কারণ কাজটা তো বিরাট কাজ, বিরাট মহৎ কাজ, অনেক বড় মাপের কাজ। হয়তো একটা সেকশন থেকে পাচ্ছেন না, কিন্তু আর একটা সেকশন থেকে কিন্তু সে, পেয়ে যাচ্ছে। হ্যাঁ, যে স্কুলগুলোতেও যেমন যে আজকে থেকে আবার মিড ডে মিল চালু হলো, এই 4 দিন ধরে চলবে, 5, 6, 7, 8, এবং রাতারাতিভাবে দেখতে পেলাম সেই যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের ডিএম, এসডিও সাহেব এবং আমাদের বিভিন্নভাবে বিডিও সাহেবরা কুমারী স্কুলে তো প্রচুর student। হ্যাঁ, চাল আলুর ব্যবস্থা করে দিয়েছে। কালকে রাত্রি 8টার মধ্যে আমার আলুর গাড়ি যাচ্ছে, চাল যাচ্ছে, এবং ওরা যুদ্ধকালীন পরিস্থিতিতে কিন্তু নিজেরা ফিরে নেমে যাচ্ছে, যাতে অন্তত কেউ একটু খেয়ে পড়ে যেন বেঁচে থাকে। এই সরকার কাজ করছে, একটু এদিক ওদিক হতে পারে, তাদের কোনো চাপন না, সেটা দিতে যাচ্ছে। ডক্টর রায় আবার কিন্তু ওই কেরালা মডেলেই আসছে, যে সেখানে কিন্তু পুল টেস্ট এবং র্যাপিড টেস্ট, এই দুটো টেস্ট কিন্তু সেখানে করা হয়েছে, যার ফলে সেখানে স্যাম্পলিংয়ের সংখ্যা কিন্তু অনেক বেশি এবং টেস্টিংটা বেশি হয়েছে। এই পুল টেস্ট আর র্যাপিড টেস্ট মানে কীভাবে করা হয়? পুল টেস্ট মানে ধরুন আপনার একবারে 3, 4, 5টা স্যাম্পল দিলাম, তাতে কিন্তু ফলস নেগেটিভও হতে পারে। আমি 5টা পেশেন্টের একসাথে স্যাম্পল একখানে করলাম, করে সেটা আমি তার অ্যান্টিবডি টেস্ট করলাম, তাতে একেবারে একসাথেই 5টা পেশেন্টে আমি রেজাল্ট পাই, কিন্তু সাথে আবার ফলস নেগেটিভও হয়। এটা এই সিস্টেমে যখন করা হচ্ছিল তখন এই ফলস নেগেটিভের জন্য এটা একটু পিছিয়ে দিই। আর র্যাপিড টেস্টটা যখন করা হবে, আমাদের তো র্যাপিড টেস্ট মানে আমাদের ব্লাড যেমন করে আপনার প্রেগনেন্সি টেস্ট করা হয় সেই রকম পিক করে ব্লাড নিয়ে এখন আমাদের যেটা হটস্পটে যেটা করা হচ্ছে, এই র্যাপিড টেস্ট করার পর আমাদের রেজাল্টটা বলা হচ্ছে যে সঙ্গে সঙ্গে জানানো হবে না, কারণ এখন তো এটা প্যানিকের মধ্যে প্যানিক মানে মারাত্মক প্যানিক, অথচ প্যানিকের কিন্তু কিছুই নেই। ব্যাপারটা যদি আমি আরও সময়টা তো সময়ের ব্যাপার, এটা একটু ডিসকাশন করতে হবে, কারণ যে কোনো কিছুর ভালো দিকের পিছনে কিন্তু খারাপ দিকের পিছনে একটা ভালো দিক থাকে। যেমন ধরুন আমি একটা মোটর সাইকেল নিয়ে আজকে বেরোলাম একটা কাজে হঠাৎ করে মোটর সাইকেলের টায়ারটা পাংচার হয়ে গেল, তাহলে আমি এখন প্রচণ্ড একটা অফিসের কাজে যাচ্ছি, আমার প্রচণ্ড মাথা গরম হয়ে যাবে, টায়ারটা কেন পাংচার হলো, কী হলো, আমি উত্তেজিত হব, অ্যাড্রিনালিন সিচুয়েশন হবে, আমার প্রেশার বেড়ে যাবে, ঘেমে যাব। কিন্তু আমি যদি এর পজিটিভ থিংসটা যদি আমি ধরে নিই যে আমার এই যদি টায়ারটা বাস না হতো, তাহলে হয়তো আমি একটা বড় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারতাম, ভগবান হয়তো আমাকে এই টায়ারটা বাস করে হয়তো আমাকে অ্যাক্সিডেন্ট। সেই রকম আমাদের যে ভারতবর্ষে যে আমি এখন যদি একটু ভাইরাস সম্বন্ধে বলি, আমাদের পদ্মভূষণ যে নিউজ ইন্ডিয়াতে আমাদের নাগেশ্বর রেড্ডি পদ্মভূষণ পেয়েছেন 2016 সালে, আমরা সবাই জানি এশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি হায়দ্রাবাদে। উনি একটা কিন্তু আমাদের খুব ভালো একটা টাইম ইন ইন্ডিয়ার সাথে ওনার সাথে ভাসির সাথে একটা কনভারসেশন করে একটা ভালো দিক বলেছেন, সেটা আমি একটু বলছি। যে উনি দেখছেন যে আমাদের ভাইরাসে একটা জিন সিকোয়েন্সিং করেছে। ভাইরাসটা হচ্ছে জিনম, মানে ভাইরাস কি, ভাইরাস হচ্ছে একটা জড়বস্তু। ও যখন আমাদের একটা প্রাণের মানে একটা যখন সেলের সম্পর্কে আসবে, তখন কিন্তু একটা লিভিং সেলের সম্পর্কে যখন আসবে, তখন কিন্তু সে রেপ্লিকেশন করবে। তাছাড়া কিন্তু ভাইরাসে কোনো মাঝখানে, হ্যাঁ মাঝখানে থাকবে, এবং হচ্ছে ভাইরাস যদি বাইরে পড়ে থাকে, রোদে থাকে, ও কিন্তু কিছুই হবে না, একটা শামুকের খোলের মতন শামুক যেমন ভিতরে থাকে সেই রকম অবস্থায় পড়ে থাকবে। তো সেই রকম বলেছেন উনি যে আমাদের ইটালি, স্পেন এবং ইউএসএ, হ্যাঁ প্রথমে আসতো আমাদের ইটালিতে বেশি, তো ওদের যে সিকোয়েন্সিং রেটটা, জিনের সিকোয়েন্সিং 4টা দেশের করেছে, এবং আমাদের যে জিন সিকোয়েন্সিং করে দেখা গেছে আমাদের জিনের যে সিকোয়েন্সিং যে স্পাইকটা থাকে, আমাদের কোভিড যে ভাইরাস, করোনা ভাইরাস, সেটা কি থাকে আমাদের সিঙ্গারার মতন কতগুলো 3 কোণা, যেমন আমাদের সিঙ্গারা 3টে কোণ থাকে, ওরকম কতগুলো স্পাইক প্রোটিন, মানে এটা তো অ্যাকচুয়ালি আরএনএ ভাইরাস, এনভলপ মানে ওই লিপিড দিয়ে আমরা রাখি, বাইরের আবরণটা হচ্ছে লিপিড দেওয়া, এবং তার স্পাইকগুলো দিয়ে আমাদের সেলের মধ্যে, রিসেপ্টরের মধ্যে বা সেলের মধ্যে গিয়ে অ্যাটাচমেন্ট হয়, এবং এর যে স্পাইকের যে প্রোটিনটা আছে বলছে ওখানে স্লাইট মিউটেশন হয়েছে, স্লাইট মিউটেশন হওয়ার জন্য সিঙ্গেল মিউটেশন। কিন্তু ইটালিতে
এবং যারা ইউএসএ যেই এবং চীনে যে এগুলো গেছে ভাইরাসগুলো জিনোমগুলো ওটা 3টে মিউটেশন হয়েছে, যার ফলে তারা হচ্ছে মোর ডেডলি, ওই জন্য এত পেশেন্ট ওখানে মারা যাচ্ছে। কিন্তু আমাদের বলেছে যে আমাদের যে এই যে টেম্পারেচার সাথে একটু সম্পর্ক বলছে নেই, কিন্তু আমাদের উনি বলেছেন যে রিসার্চ করে দেখা গেছে যে আমাদের যে ভাইরাসটা সেটা যখন অ্যাটাচমেন্ট নিচ্ছে তাতে যে লুজলি অ্যাটাচ, ওরা যেমন একদম মানে কোহেরেন্ট অ্যাটাচ থাকে, এরা থাকে লুজলি অ্যাটাচ, এবং এই অ্যাটাচমেন্টটা আমাদের মে মাসের যে টেম্পারেচার বলছি যে 32 ডিগ্রি উপরে যদি টেম্পারেচার হয় তাহলে পরে এই অ্যাটাচমেন্টটা খুব উইক, এবং এইটা আমরা খুব আস্তে আস্তেই যে মে মাসের মধ্যে বা মে মাসের শেষে আমরা এর থেকে মুক্তি লাভ করতে পারি। মানে এই যে টেম্পারেচারের ব্যাপারটা এটা কতটা ট্রু? কতটা ট্রু এটা তো দেখুন, একটা তো ভাইরাস বেরোচ্ছে এখন, তো আমাদের বিভিন্ন মধ্যে কেউ বলছে 70 ডিগ্রি সেন্টিগ্রেডেও মরছে না, হ্যাঁ, কেউ বলছে যে 30 ডিগ্রি টেম্পারেচারেই মরে যাচ্ছে, 30 ডিগ্রি টেম্পারেচার। তো এটা তো একটা আমাদের রিসার্চের মধ্যে আছে, মানে যেখানে যেখানে হচ্ছে তারা সেইভাবেই বলছে। এটা তো এখনও আমাদের প্রুফ হয়নি, কোনো কিছুই প্রুফ এখনও আমরা প্রমাণিত করতে মানে পারিনি। সেটাই যদি হয়, আমি যদি ধরেই নিই যে এটা 32 ডিগ্রি টেম্পারেচারে মানে এর কার্যকারিতা অনেকটা কমে যাবে, তাহলে আমরা এখন এখানে 26 ডিগ্রিতে রয়েছি, হ্যাঁ, 26 তাহলে এটা তো আমাদের পক্ষে খারাপ। এটা তো খারাপ, কারণ আমরা বাইরের টেম্পারেচার, আমরা যদি ভিতরে যদি পেশেন্টটা থাকি, বাইরের টেম্পারেচার যদি থাকি তাহলে পরে আমরা তো 32, ভিতরে আইসোলেশনে কত? আইসোলেশনে থাকে হচ্ছে আইসোলেশনের টেম্পারেচারটা কম থাকে। আইসোলেশন তো তখন তো পেশেন্ট তো তখন তো তার ভিতরে তখন তো তাকে নানা রকম প্রোটেকশন দেওয়া হয়। আমরা প্রিভেন্টিভ মেজারের কথা বলছি, আমরা প্রিভেন্টিভ মেজারের কথা বলছি, কিন্তু যখন পেশেন্ট হবে তখন তো সে পেশেন্ট অলরেডি তাকে ট্রিটমেন্ট করতে হবে। কিন্তু প্রিভেনশনের কথা বলছি, কারণ ভাইরাস রোগগুলো তো মেনলি প্রিভেন্টেবল, মানে আমাকে প্রিভেনশন করতে হবে। এই যে আমরা হাত ধোয়া কনসেপ্টটা যে নিয়ে এসছি, মাস্ক পরে যাওয়া, এটা কি? এটা তো একটা প্রিভেনশন। আচ্ছা, এই হাত ধোয়ার প্রথম হ্যাঁ, আমাদের বারে বারে হাত কেন ধুতে হবে সাধারণত? বারে বারে হাত ধোয়া, দেখুন আমাদের একটা ব্যাপারগুলো আছে। আমাদের যে ভাইরাসটা এখন পাওয়া গেছে এটা তো একটা ড্রপলেট ইনফেকশন। ড্রপলেট বলতে আমরা এই যে যেমন হাঁচি, কাশি, এই যে আমি কথা বলছি, আমরা বলছি কাশিতে অনেক ড্রপলেট হয়। এখন রিসার্চ করে বলা যাচ্ছে আমি যদি জোরে একটা কথা বলি, যেমন স্টে সামথিং কথাটা বলতে যতগুলো ভাইরাস আমার বেরোবে, আমি যদি একটা হাঁচি বা কাশি দিই তার থেকে একটা মজার কথা বলি এই প্রসঙ্গে। হ্যাঁ, আমরা যখন স্কুলে পড়তাম, হ্যাঁ, এরকম অনেক মাস্টারমশাই ছিলেন হ্যাঁ, যারা কথা বলতেন, হ্যাঁ, মুখ দিয়ে থুতু বেরোতো, হ্যাঁ, যার জন্য আমরা অনেক বই দিতাম না। ওইটাই ড্রপলেট ইনফেকশন, ওইটাই ড্রপলেট। আমরা স্যারকে বই দিতাম না, হ্যাঁ, মানে কেউ বই দিতে চাইতো না, স্যার থুতু দিয়ে এটা ভর্তি করে দেবে মানে ওই বইটা। না, এখনো অনেকে আছে কিন্তু ওই আমি দেখি ওই টাকা পয়সা গোনার সময় হাতে মুখে ওই ছুটি দিয়ে টাকাটা গোনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ধরো না, এটা কিন্তু চিরদিনই কিন্তু আমরা ব্যাপারটা অ্যাভয়েড করে চলেছি। এখন সত্যি সত্যি দেখা যাচ্ছে যে লালাটা সত্যিকার, সে যে কোনো প্রাণীরই লালা হোক না কেন, লালাটা কিন্তু পয়জনের অন্যতম একটা মিডিয়াম, অবশ্যই লালাটা মিডিয়াম। সেই জন্য সেই কথাটাই আসছি। তাহলে এই যে আমাদের যে ড্রপলেট ইনফেকশনটা, এই ড্রপলেট ধরুন আমি একটা হাঁচি দিলাম, কাশি দিলাম, তো আমার তো প্রচুর ড্রপলেট বেরোলো। তাই এখানে যে দেখা গেছে বেশিরভাগ ভাইরাসের ক্ষেত্রে 3 মিটার, কোনো কোনো জায়গায় বলছে যে 6 ফিট পর্যন্ত যেতে পারে। তা এটার একটা বড় গুণ কি, যে আমাদের এই ভাইরাসের একটা পজিটিভ পয়েন্ট যে ড্রপলেটটা অনেক ভারী হয়, যেটা আমাদের মানে ওর সাইজটাও বড়, এবং ড্রপলেটটা ভাইরে বেশি দূর যেতে পারে না, ও তখন ঠিকিয়ে দেয়। এখন দুটো সারফেস আছে, একটা ধরুন আমি জামা পরে বাইরে বেরিয়ে, আর একজন ধরুন একটা প্লাস্টিকের কিছু পরে বাইরে গেল। তা বলছি মেটাল সারফেস এবং যেটা প্লেন সারফেস, যেখানে ছিদ্রযুক্ত এবং ছিদ্রবিহীন, যদি আমার মেটাল সারফেসে এই ভাইরাসটা সাধারণত দেখা গেছে যে বেশিক্ষণ বাঁচে, মানে 72 ঘন্টার মতো। কিন্তু যদি আমি একটা হাফ শার্ট পরে বাইরে গেলাম, তাহলে হাফ শার্টের যে আমাদের পোরগুলো আছে, ছিদ্রগুলোর মধ্যে ভাইরাসগুলো কিন্তু সেখানে অন্তর্নিহিত হয়ে থাকে, এবং সেটা যদি আমি বাইরে এসে রোদে দিই তাহলে মারা যেতে পারে। আবার কিছু কিছু ভাইরাস তখন আমি কী দিলাম, হাত দিয়ে আমি হাত দিলাম, হাত দেওয়ার পর আমার ভাইরাসটা হাতে এলো, ভাইরাসটা হাত দিয়ে তো আর ঢুকতে পারবে না আমাদের শরীরে, হ্যাঁ ঢুকতে পারবে, সেটা যদি আমার স্কিনে বেরিয়ে আর যদি আমার হয় তাহলে একটা ঢোকার সম্ভাবনা আছে, সেটা খুব রেয়ার। এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটা নাক মুখ, রেসপিরেটরি ট্র্যাক্ট হচ্ছে সবচেয়ে বেশি, নাক মুখ এবং আইস, এটা দিয়ে আমরা তখন হাত দিই। সেই জন্য আমরা হাতের কথাটা আমরা বলছি যে হাত ধোয়া বারবার কেন যাবে। হাত ধুলেও কী হয়, যেটা আমরা হাত ধুলে কী হচ্ছে, যে আমি ধরুন বিয়ে বাড়িতে আমি খাসির মাংস দিয়ে ভাত খেলাম, তাহলে আমি যদি বলছি আমি জল দিয়ে কেন হাত দেবো না, কেন আমি সাবান দিয়ে, হ্যাঁ সাবান দিয়ে কেন দেবো? তা আমি বিয়ে বাড়িতে ধরুন আপনি হাত ধুয়ে খাসির মাংস দিয়ে ভাত খেয়েছেন, ভাত খেয়ে এবং বিয়ে বাড়িতে বেছে নিয়ে হাতটা ধোবেন, পুরো যাবে না, হাতটা লেগে থাকবে, গন্ধ থাকবে। কিন্তু আপনি সাবান দিয়ে আবার হাতটা ধোবেন, দেখবেন কিছু
কিন্তু থাকবে না। তাই আমাদের যে লিপিড লেয়ারটা থাকে, আমাদের যে ভাইরাসের যে বাইরের আবরণটা হচ্ছে লিপিড লেয়ার। তৈলাক্ত, হ্যাঁ তৈলাক্ত হ্যাঁ। লিপিড লেয়ার, এনভেলপ, আরএনএ ভাইরাস এনভেলপ এবং লিপিড লেয়ার, সেই লিপিড লেয়ারটা ডিজলভ হয়ে যায় এবং সেই ভাইরাসটা তখন কিন্তু আজকে একটা প্রথম শ্রেণীর দৈনিক, আমি কিন্তু আমার নামটা বললাম, প্রথম শ্রেণীর দৈনিকে লেখা যে হাফ শার্ট অনেক উপযোগী। কেন? উপযোগী। হ্যাঁ উপযোগী। হ্যাঁ। কেন? যে তাহলে আপনি হ্যাঁ। বারবার হাত হ্যাঁ ধুতে পারবেন। হ্যাঁ কিন্তু যদি আপনি একটা হ্যাঁ, ফুল full স্লিপ sleeve করে হ্যাঁ, থাকেন এবং এটা তাহলে কিন্তু হ্যাঁ। আপনি কিন্তু ওই বারবারে হাত হ্যাঁ। ধোয়া কিন্তু আপনার হ্যাঁ, পক্ষে হ্যাঁ। মুশকিল। হ্যাঁ বলে দিচ্ছি ফুল half শার্টের থেকে তাতে খুব ইজি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তারপর ধরুন আমি বাইরে গেলাম, আমি যখন বাইরে গেলাম একটা কাজে তো আমাকে বেরোতে হবে। আমি এখন এই যে আমাদের খুলে যাচ্ছে লকডাউন, আমি অফিসে যাব, আমি বাসের মধ্যে যাব, অফিসে যাব, অফিসে তো আমি সাবান জল নিয়ে যেতে পারবো না। তখন আমাকে বলছি যে আমরা কি হ্যান্ড স্যানিটাইজার, যেটি অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে করে নিয়ে যাওয়াটাই ভালো। এবং বেশিরভাগ ক্ষেত্রেই বলছে রিসার্চে যে 20 মিনিট ইন্টারভেলে এই হাতটা ধোয়াই নাকি ভালো। আচ্ছা বিষ্ণু স্যার, বলছিলাম যে এই সময়ে, এই কঠিন সময়ে আমরা কিন্তু এখনো যুযুধান সেই রাজনীতি তার থেকে কিন্তু বেরোতে পারি না। এমনকি আমাদের সাংবিধানিক প্রধান যিনি রাজ্যপাল, তার সঙ্গেও কিন্তু রাজ্য সরকারের একটা সংঘাত, এই যে ত্রাণ নিয়ে, এই যে রেশন নিয়ে, এই সময়ে এইটা কতটা দরকার? মানে এই সময় রাজনীতি করাটা কি মানুষের পক্ষে অশুভ নয়? মানে এটা খুবই যুক্তিযুক্ত কথা আপনি বলেছে। বিশেষ করে দেখা যাবে গোটা পৃথিবীর নিরিখে মানে চীনের উৎপত্তি থেকে শুরু করে গোটা পৃথিবীর জায়গা থেকে দেখে যে ভারতকে আমরা তার সঙ্গে কম্পেয়ার করি, পৃথিবীর ভারত বাদে অন্য কোথাও কিন্তু এই ব্যাপারটা নেই। সেখানে কিন্তু সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন, সমস্ত প্রশাসন থেকে শুরু করে সবাই কিন্তু একজোট হয়ে লড়াই করছে। আমাদের এখানে দেখা যাচ্ছে এখন একটা করোনা যেন আমাদের সাম্প্রদায়িক একটা বিচ্ছেদ ঘটিয়ে দিচ্ছে, সাম্প্রদায়িক একটা বিভেদ ঘটিয়ে দিচ্ছে করোনা যেন আমাদের পার্টিবাজির দিকে ঠেলে দিচ্ছে, করোনা যেন আমাদের একটা ভোটের ময়দানে নতুন একটা ইস্যু, একটা ম্যানিফেস্টো তৈরি করছে। এটা কিন্তু দুর্ভাগ্যজনক। প্রধানমন্ত্রী যেটা বলেছেন, জান হ্যায় তো জাহান হ্যায়, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে হাত জোর করে বলছেন যে এটা লড়াই সংগ্রামের সময় নয়। যদি আমি বেঁচে থাকি তাহলে আমি অনেক রাজনীতি করতে পারবো, প্রয়োজন অনেক কুকথা বলতে পারবো, প্রয়োজন অনেক মারামারি করতে পারবো। যেখানে মন্দিরের দরজা বন্ধ, যেখানে মসজিদের দরজা বন্ধ, যেখানে ভগবান এবং আল্লাহ যাই বলি না কেন সব এখন ঘরে চলে এসছে, আমরা ডাক্তারকেই ভাবছি যে আমাদেরকে শরীর রাখা। এখানে লড়াই করা, রাজনীতি করা, পার্টির রং দেখা, সম্প্রদায় দেখা, কারণ এই হচ্ছে সবচেয়ে বড় সেকুলার ভাইরাস, ধর্মনিরপেক্ষ ভাইরাস। এ কাউকে দেখে না, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে বড় লোক, কে গরিব। তাহলে আমাদের ওই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী তিনি তারা অসুস্থ হয়ে পড়তেন, তারা আজকে একটা পরিযায়ী শ্রমিক অসুস্থ হচ্ছেন, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী অসুস্থ হচ্ছেন। এ কিন্তু উঁচু নিচু হিন্দু মুসলমান খ্রিস্টান বলে কোনো কথা নয়। আজকে দেখা যাচ্ছে যে ইটালি পোপের সাম্রাজ্য ফাঁকা পড়ে আছে, তাহলে কোথায় কিছু? আজকে সৌদি আরব আজকে ফাঁকা, সেখানকার দেখা যাচ্ছে যে আমাদের আজকে আমাদের ভারতবর্ষের সমস্ত বড় বড় মন্দিরগুলো আজকে ফাঁকা হয়ে গেছে। তো সেখানে আমি আজকে লড়াই করছি, প্রাণ নিচ্ছি। এই সময় দলমত নির্বিশেষে সাধারণ একজন নাগরিক হিসাবে আমার একটা আবেদন থাকবে, সবাই দেশের পক্ষে, সরকারের পক্ষে, মানুষের পাশে থাকেন। এই একটা অশুভ শক্তি আমাদের পাশে এখানে ছুটছে, এটাকে ছায়াযুদ্ধ বলবো। তাহলে এসব সামনে দেখতে পাচ্ছি না যে তাকে লড়াই করবো, তাকে মারবো, একটা ছায়াযুদ্ধ করছে। একে লড়াই করতে হলে, এর বিরুদ্ধে সোচ্চার হতে গেলে আমাদের দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে লড়াই করি। আগে বাঁচুন, তারপরে রাজনীতি করবেন। রাজনীতির অনেক সময় পাবেন, সামনে নির্বাচন আছে, তখন লড়বেন। এখন নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। আজকেই এটা তো রাজ্যপালের ইয়েতে গেল, কথা হচ্ছে লকডাউন, আমাদের পশ্চিমবঙ্গে লকডাউনের বিধিভঙ্গ হচ্ছে এই অভিযোগে কেন্দ্রীয় দল, দুটো দল, তারা কিন্তু আমাদের রাজ্যে এসছে। মুখ্য সচিব কিছুক্ষণ আগে সন্ধ্যা 6টার দিকে তিনি প্রেস কনফারেন্স করে বললেন যে তারা যে আসবেন, আমাকে ফোন করলেন, ফোন করার 10 মিনিটের মধ্যে তারা ঢুকে পড়লেন। মানে একজন হচ্ছে ঢুকে পড়লেন আমাদের কলকাতা এয়ারপোর্টে,
আর আর এক দল ঢুকে পড়লো হচ্ছে আমাদের বাগডোগরা এয়ারপোর্ট। সেখান থেকে একটা দল জলপাইগুড়ি আর একটা দল কলকাতা। কিন্তু আর কোনো মানে কথাই হলো না, তারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে, তারা এসএসবি, তারা বিএসএফ নিয়ে তারা সরাসরি কিন্তু সেই সমস্ত জায়গায় চলে গেল। তো এর ফলে কী হচ্ছে, এই একটা অসময়ে একটা কিন্তু কেন্দ্র এবং রাজ্যেরও কিন্তু একটা, হ্যাঁ, এবার একদল বলছে যে না এটাই ঠিক করেছে, এটাই যুক্তিযুক্ত, আর দল বলছে এটা কোনো সংবিধানের কথাই নয়, এটা কোনো আসেই না। তাহলে এই ধরনের যদি যুদ্ধ চলতে থাকে তাহলে তো করোনা যুদ্ধকে আমরা হারাতে পারব। কারণ এই সময় যেটা করতে হবে আমাদের রাজ্য এবং কেন্দ্রের মধ্যে পারস্পরিক একটা যোগাযোগ, একটা আমাদের যোগাযোগ এটা কিন্তু সবসময় এটা খুব দরকার, কেননা কিট বলো আর যাই বলো কেন্দ্রের উপর নির্ভর করতেই হবে। এবং এটা আমাদের পারস্পরিক যোগাযোগ যদি একটা গ্যাপ থাকে তাহলে এই কনফ্লিক্ট যদি এখন হয় সেটা আমাদের পক্ষে সত্যি খুব অপযোগী হয়। কিন্তু এই কোভিড-19 এই ভাইরাস অনেকেই কিন্তু সুস্থ হয়ে উঠছেন, আবার কিন্তু দেখা যাচ্ছে যে এটা রিভার্স করছে। এখন দেখতে হবে কতটা মারাত্মক। আচ্ছা, এখন দেখতে হবে যে যে কোনো রোগের একটা কেস ফ্যাটালিটি রেট আছে, কেস ফ্যাটালিটি রেট, এবং এইটা দেখা গেছে যে আমাদের এই যে মানে কোভিড-19 ডিজিজের কেস ফ্যাটালিটি রেট প্রথমে বলছিল আমাদের যে 2%, এখন আমাদের ইন্ডিয়াতে দেখা গেছে 3.3%, ঠিক আছে। তো এখন ধরুন আমাদের এই পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় 17,000 না 20,000-এর মতন, তার মৃত্যু হচ্ছে ধরুন 315-এর মতন। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাতে যে 3.6 যে হবে সেটা হচ্ছে অন্যান্য ধরুন আমরা স্ট্রোকও হতে থেকে বেশি হতে পারে, স্ট্রোকও বেশি হতে পারে। আমরা সারা ভারতবর্ষে এটা মৃত্যু হয়েছে। তো এই একটা আমাদের যে প্যানিক, এটা তো একটা ভাইরাল জিনিস। তো যারা মানে মারা যাচ্ছে তাদেরকে দেখতে হবে যে তারা কোমরবিডিটি রোগে বেশিরভাগ গেছে, এবং যারা একটু এক্সট্রিমের তাদের ক্ষেত্রে কিন্তু বেশি অঘটনটা হচ্ছে, এবং এটা কিন্তু ইয়াং এজ কিন্তু আমরা খুব একটা খবর পাই। এবং বিশেষ করে চাই যারা মানে বিলো 9 ইয়ার্স আমাদের ডেথ নেই বললেই চলে। কিন্তু অন্যান্য ধরুন একটা নিউমোনিয়াতে এমনিতেই হয়তো বাচ্চা মারা যাচ্ছে, ডায়রিয়াতে মারা যাচ্ছে, আমাদের গর্ভবতী রোগী মারা যাচ্ছে, এই প্রসঙ্গে আসবো আমি পরে। সেটা সব এখন সব সাইলেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু বিশ্বনাথ, যেটা তুমি একটু আগেই বললে যে ডাক্তাররা ভগবানের পরবর্তী স্থান পাবে, সেই ডাক্তার বলো, নার্স বলো, স্বাস্থ্যকর্মী বলো, তারা যখন করোনা পেশেন্টদের নিয়ে কাজ করছেন, বা কোনো করোনা পেশেন্ট যখন সে সুস্থ হয়ে তার বাড়িতে যাচ্ছে, তখন তাদের পাড়াতে তাদেরকে আইসোলেট করে রাখা হচ্ছে, তাদের সঙ্গে কাউকে মিশতে দেওয়া হচ্ছে না, তাদের বাড়িতে যারা পরিচারক বা পরিচারিকা তাদের আসতে দেওয়া হচ্ছে না। এই অমানবিকতার দৃশ্য কিন্তু আমরা কিন্তু দেখছি প্রতিদিন পেপারে বলো, আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া বলো, এটা মানে অনেক ক্ষেত্রে আমরা বিচারিকতা করি কেমন, যখন এই ডাক্তারদের বা প্রশাসনিক কর্তাদের বা স্বাস্থ্যকর্মীদের আমরা সম্বর্ধনা জ্ঞাপন করবার জন্য প্রধানমন্ত্রীর আহ্বানে যখন আমরা কাঁসর, ঘণ্টা, হাততালি, মোমবাতি, থালা বাজাই, এটা ভালো, তো তাদের প্রতি আমরা সম্বর্ধনা জানাচ্ছি, সমবেদনা জানাচ্ছি। হ্যাঁ, গোটা পৃথিবীতে হচ্ছে, এখানে হচ্ছে। আবার সেই ডাক্তার নার্সকে পাড়া থেকে উচ্ছেদ করছে, পাড়াতে থাকা যাবে না, অনেক ডাক্তারের উপরে আঘাত আসছে, নার্সদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। তাদের বোঝা উচিত যে তারা যদি অসুস্থ হয় তারা কোন হাসপাতালে যাবে, কোন নার্সিংহোমে যাবে, সেখানে কার কাছে ট্রিটমেন্ট করবে। এ তো আর ওই জল পড়া বা ঝাড়ফুঁক দিয়ে ঠিক হবে না, তাকেও তো বিজ্ঞানসম্মতভাবে চিকিৎসা আওতায় আসতে হবে। তো যে ডাক্তারের মাথায় আমি আজকে লাঠি বাড়ি মারছি, বা যে নার্সকে আমি বাড়ি থেকে তুলে দিচ্ছি, আমি অসুস্থ হতে পারে আমাদের দিক থেকে, এটা একটা চরম অমানবিক একটা নিদর্শন। এটা স্বরাষ্ট্র দপ্তর থেকে শুরু করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সবাই এটা নিয়ে খুব চিন্তিত। এবং আমার মনে হয় সৌবর্তী সম্পন্ন মানুষ যদি নিজের ভালো চায়, দেশের ভালো চায়, তাহলে এখান থেকে বিরত থাকবে, অন্তত মধ্যযুগীয় বর্বরতা থেকে নিজেকে সরিয়ে রাখবে। এখন ধরুন লোক তো সবাই যে মিডিয়াতে দেখছে সমস্ত, এবং যে রোগের যে আচরণবিধি
সেটা তো সবাই এমনকি নার্সদের বলা হচ্ছে করোনা রোগী। হ্যাঁ না এইটা একটা স্টিগমা লেগে যাচ্ছে যে ও হচ্ছে সেই জন্য এই যে আমাদের রাজ্য সরকার বলেছে না যে সঙ্গে সঙ্গে একটা প্যানিক হয়ে গেছে, এবং রাজ্য সরকার বলেছে যে র্যাপিড টেস্টের রেজাল্ট কিন্তু সঙ্গে সঙ্গে দেওয়া হবে না। আজকে যদি আমি ওইখানেই যে একটা পেশেন্টকে বলি সে পাস আর ফেলের মতন পরীক্ষা, মাধ্যমিকে পাস আর ফেল, তুমি পাস করেছো আমি ফেল করেছি, মানে জীবন যুদ্ধর মতো, সে হয়তো ওখানেই হার্ট অ্যাটাক করবে। সেই জন্য হয়তো একটা পলিসি যে না রেজাল্ট এটা আপনার পরে স্কুলের থ্রুতে যেমন রেজাল্ট দিই সেই রকম করে দেওয়া হবে। মানে কতটা মানুষ প্যানিক হলে পরে এই জিনিসটা হয়, যার ফলে আমাদের দেখবেন যে অনেক সাইকিয়াট্রিক প্রবলেম বেড়ে গেছে, উজ্জ্বল সিমটম বেড়ে গেছে, ঘরে থাকতে ঘরের অনেক অশান্তি, অনেক অসামাজিক। এটা প্যানিক, কিন্তু আমরা 8টা থেকে 11টায় বাজার যাবো। হ্যাঁ সেটা আমার মানতে দিচ্ছে না। আমরা 8টা থেকে 11টায় বাজার যাবো, বাজারটা করবো, তারপরে এসে আমরা যা করার তাই করবো। এবং বাজারে দেখা যায় এমন অনেক লোক জীবনে বাজারে খোলে হাতে নেয়নি, সেও একবার বাজারে যায়। এখানে একবার একটা আলোচনা ছিল, সেখানে আমি দেখেছিলাম, বলছিল যে এখন যদি গুলি চলে, অনেক পাবলিক আছে গুলি কেমন করে চলে এটা দেখার জন্য একবার যাবে, ও নিজে যে গুলি করে সেটা চিন্তা করবে না। কেন অদ্ভুত অদ্ভুত চিন্তা। কোলটাই এই দুটো বাইসন যে বেরোলো, হ্যাঁ, তো সেখানে কি পরিমাণ লোক গতকাল ছিল, মানে খুব ভাবার, মরিচবাড়ি, হ্যাঁ মরিচবাড়ি কোলটা, তো সেখানে ভাবার ব্যাপার কিন্তু যে মানুষগুলো মুখে মাস্ক নেই, কিছু নেই, একেবারে কাতারে কাতারে ছুটছে তো ছুটছেই। তাই তো বললাম যে আমাদের যদি মানুষের যদি একটা কথা যদি নিজের কোনো পাগলেও বসে, এরা পাগলের থেকেও অদম হয়ে গেছে আমি বলবো। অ্যাকচুয়ালি মানুষ ঠিকঠাকভাবে লকডাউন মানছে, ডাক্তারের কথা শুনছে, ঘরে থাকছে, প্রয়োজনে যেটুকুন দরকার বাজারে যাচ্ছে, সপ্তাহে একদিন যাচ্ছে, যথেষ্ট হচ্ছে। এই সময় তো আর কালিয়া পাওয়া বিরিয়ানি খাওয়ার সময় না, এই সময় হচ্ছে বাজার থাকে। মাননীয় বিধায়ক তিনি বাজারটাকে ভাগ করেছেন, একটা শহীদ স্কুলের মাঠে নিয়ে গেছেন, একটা হরিপুরি মাঠে নিয়ে গেছেন, পুলিশ প্রশাসন চেষ্টা করছে, সব দিক থেকে চেষ্টা করছে। তাও গতকাল শহীদ স্কুলের বাজার করছে যে গতকালের বাজার। মাননীয় বিধায়ক কিন্তু একটা সুন্দর পোস্ট করেছেন, বলছে মানুষ গিয়ে তোমার ওই ধনেপাতার আটি নিচ্ছে, মাস্ক খুলে শুঁকে দিচ্ছে। মানে অদ্ভুত একটা ব্যাপার, মানে এবং বারবার করে কেন্দ্র মজা করেই বলেছেন উনি। বারবার করে কেন্দ্র রাজ্য থেকে বলা হচ্ছে যে প্রচুর পরিমাণে খাদ্য আছে, খাদ্য ওষুধগুলো মজুদ আছে, তাও যেন মানে দুর্ভিক্ষ লেগে গেছে। বাজারে অকারণে বাজারে ভিড়, এবং সেইখান থেকে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কোনো পরোয়া না করে মানুষ ছুটছে, অথচ জানে না এই যে ছোটার ফলটা কিন্তু একদিন খুব ভয়াবহ হিসেবে দাঁড়াবে। আমরা কিন্তু আর হাসপাতালে জায়গা পাবো না। রোগটা হয়তো ভয়াবহ না, কিন্তু বিনা চিকিৎসায় আমরা পথে ঘাটে কুকুরের মতন পড়ে মরে যাই। ঠিক, এটাই হচ্ছে কথা। ডক্টর, মানে একটা পরিসংখ্যান যেটা দিল্লির ক্ষেত্রে খুব ভাবাচ্ছে, সেটা দিয়ে আর কদিন পরে আমাদের রাজ্যগুলোতে স্প্রেড করবে না তা নয়। দিল্লিতে 736 জনের টেস্ট হয়েছে, তার মধ্যে 25% যারা হচ্ছে কোভিড পজিটিভ, এবং এর মধ্যে 186 জন অ্যাসিম্পটমিক, মানে যার মধ্যে কোনো করোনার উপসর্গ নেই। তাহলে এই অ্যাসিম্পটমিক যারা, এটা তো মানে ভীষণ 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 রকম ভয়াবহ। আচ্ছা, এই ব্যাপারে একটা বলছি এখন, যে আমি যখন বলছিলাম যে স্মল পক্স যখন ইরাডিকেশন হয়, তখন আমাদের মেডিসিনে হার্ড ইমিউনিটি একটা কথা আছে। কোয়ান্টিটি অফ যারা হচ্ছে ডিজিজ, হার্ড ইমিউনিটি কি, যেমন ধরো আমরা এই ঘরের মধ্যে 5 জন আছে, 5 জন, আমার হচ্ছে তার মধ্যে 4 জন মিডিল ভ্যাকসিন, ধরুন আমার একটা মিডিলস হলো, আমি করোনার কথাই ছাড়লাম, মিডিলস আমাদের হলো, তা আমাদের 4 জনের মিডিলস হয়ে গেছে, অথবা আমরা এই 4 জন মিডিলস ভ্যাকসিন নিয়েছি, আমরা ভ্যাকসিনেটেড, মানে কি আমরা ইমিউন, আমরা তার সেই রোগটা আমাদের হবে না। তাহলে একজন আমার এই জয়দা বসে আছে, জয়দা ভ্যাকসিন নেয়নি, তার মিডিলস তো কোনো দিন হয়নি, তা জয়দা মিডিলস হয়ে যায়, জয়দার মিডিলস হয়ে গেল। এখন দীপঙ্কর ইমিউনেটেড, ভ্যাকসিন নিয়েছে দীপঙ্কর, আমি নিজে থেকে আমার মিডিলস হয়েছে, তাহলে জয়দা এই 4 জন লোক কাকে ছড়াবে? ছড়াতে পারবে না। তুই ইমিউনেটেড, আমি ইমিউনেটেড, ও নিজে থেকে হয়েছে, ও ভ্যাকসিন নিয়েছে। তাহলে এই যে আমরা 4 জন হচ্ছে হার্ট অফ দ্য কমিউনিটি, আমরা ইমিউনিটি হার্ট করে রেখেছি।
আমরা এটাকে আর ব্রেক করতে দেবো না। তাহলে আমার কাছে যদি জয়দা যদি আমাদের জিনিসটা না ছড়াতে পারে, তাহলে আমরা জিনিসটা তো পাশের বাড়িতে সে ছড়াতে পারবে না। তা এইরকম একটা ডিজিজকে যদি ইরাডিকেশন করতে চাই, তখন একটা পার্সেন্টেজ আছে, তাকে বলো হার্ড ইমিউনিটি থ্রেশহোল্ড। হার্ড ইমিউনিটি থ্রেশহোল্ড মানে পার্সেন্টেজ। যেমন ধরো মিজিলসে আমি যদি এই আমাদের গ্রাম আছে, গ্রামে দেখা গেছে যদি আমরা 100টা লোকের মধ্যে যদি 85টা লোককে ভ্যাকসিন দিই বা 85টা লোক যদি ইনফেক্টেড হয়, হয়ে যে তৈরি হয়, তাহলে বাকি 15টা কিন্তু সে বেঁচে যাবে। মানে জিনিসটা এটাই হচ্ছে নিয়ম। হার্ড ইমিউনিটি তার হার্টকে প্রোটেক্ট করে। যেমন পোলিওতেও হার্ড ইমিউনিটির একটা রোল আছে, স্মলপক্সে ঠিক তাই এইভাবে হয় হয়েছে। নরওয়েতে যেমন হিসেবে হয়েছে যে ওরা কী করেছিল, যে দুটোভাবে আমি বললাম লকডাউন খোলা যায়, একটা কমপ্লিট লকডাউন, আরেকটা কী করতে পারি যে আমাদের যদি পরিকাঠামো ঠিক থাকে, আমি সবাইকে ছেড়ে দিলাম, সব লোককে আমি ছেড়ে দিলাম, বাইরে যাও, লকডাউন খুলে গেল। আমরা কি করব? এখন দুটো রাস্তা, পুরো প্রত্যেকটা যতগুলো লোক আছে আমার সেই ক্যাপাসিটি আছে, প্রত্যেকটা লোককে আমি টেস্ট করাবো। তার মধ্যে থেকে যেই লোকগুলো পজিটিভ বেরোবে তাকে আমি ধরে কোয়ারেন্টাইন করব, আর যেইগুলো নেগেটিভ থাকবে তাকে সে হচ্ছে এই যে অ্যাসিমটোমেটিক, তারাই হচ্ছে হার্ড ইমিউনিটি তৈরি করবে পরবর্তীতে। তাদের কোনো রোগ হচ্ছে না, কিন্তু তারা ইমিউন, তাদের ভিতরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, ক্যারিয়ার। হ্যাঁ, ক্যারিয়ার। তারা ক্যারিয়ার, তারা তো ভালো, তাদের ইমিউনিটি ভালো বলে আমাদের 87.5% লোক হচ্ছে যে আমাদের 0-55 ইয়ার্স। তারা যদি হার্ড হয়ে যায়, ইমিউনিটি হয়, এবং আমরা যদি 12.5%কে যদি তারা এটা হার্ড নাও হয়, তারা কিন্তু বেশি, আমাদের এই 12.5%-এ কিন্তু আমাদের মজুদ আছে পরিকাঠামো। কিন্তু আমাদের ভারতবর্ষে এইভাবে কমপ্লিট লকডাউনকে একবারে ছেড়ে দেওয়া যাবে না, কারণ ভারতবর্ষে 133 কোটির যদি আমাদের কিছু পার্সেন্টেজ মানে যদি অ্যাফেক্টেড হয়, তাহলে যে পরিকাঠামো তৈরি হবে সেটা আমরা দিতে পারবো না। তার মধ্যে যদি ডাক্তারও আবার অসুস্থ হয়ে যায় এবং স্বাস্থ্য পরিকাঠামো যদি ভেঙে পড়ে, তাহলে একটা অরাজকতা লেগে যাবে। সেই জন্য এখন লকডাউনটা আমাদের পার্সিয়াল লকডাউন, মানে আস্তে আস্তে বলছে যে হটস্পট জোন। হটস্পট জোন কি? গ্রিন জোন কাকে বলবো? গ্রিন জোন বলবো যদি আমরা একটা যেই জোনটাতে যদি আমরা কোনো কেস, নিউ কেস যদি না পাই 28 দিনের মধ্যে, তাহলে তাকে বলবো আমরা গ্রিন জোন। আর হট জোন কাকে বলবো? হট জোন হচ্ছে আমাদের যে 170টা ডিস্ট্রিক্টে, মানে ভারতবর্ষের 170টা এবং 207টা 170টা ডিস্ট্রিক্টে আমাদের হট জোন করা আছে। আর হট জোনটা আমরা কীভাবে করছি? হট জোন বা রেড জোন। তা রেড জোন করা আছে যে যেই ডিস্ট্রিক্টগুলোতে 80% অফ দ্য পেশেন্ট যদি থাকবে, টোটাল পেশেন্ট আমাদের রাজ্যে, অথবা 80% অফ দ্য পেশেন্ট থাকবে টোটাল পেশেন্ট অফ দ্য দেশের, অথবা যদি আমাদের ডাবলিং টাইম, যেটা বলবো আমাদের ডাবলিং টাইম বলে একটা কমিউনিকেশন ডিজিজের কথা আছে। এখন আমাদের ডাবলিং টাইম হচ্ছে 7 কি 8 দিন চলছিল মাঝখানে, এখন মাঝখানে নিউ কেস বেড়ে ডাবলিং টাইমটা আমাদের কমে গেছে। ডাবলিং টাইম যত বাড়বে তত আমরা কী দেখে বুঝবো আমরা যে আমরা ভালোর দিকে এগোচ্ছি? আমরা গ্রোথ রেট, আমরা ডাবলিং টাইম, এগুলো দেখে আমরা বুঝবো আমরা ভালোর দিকে এগোচ্ছি। মানে আমরা আজকে ধরুন যা আমাদের কেস হচ্ছে আজকে 4টে, দিনাটায় আজকে কেস হয়ে আমাদের বেরিয়েছে 4টে। আমরা দেখলাম যে 7 দিন, মানে ডাবলিং টাইমটা হিসাব করা হয় প্রতি মানডে হিসাব করা হয়। হ্যাঁ, এটা এখন করা হচ্ছে আমাদের ভারতবর্ষে। আমি আজকে দেখলাম আমার 4টে কেস হয়েছে, আবার আমি দেখলাম 7 দিন পর 8টা কেস হতে দেখলাম আমার 12 দিন লেগে গেল, বা আমি দেখলাম 8টা কেস আমার পরের দিনই 8টা কেস হয়েছে। তাহলে তো মানে প্রচণ্ড গ্রোথ রেটটাও বেড়ে যাচ্ছে, আমরা খারাপের দিকে যাচ্ছি। সাজেন্সটা ভালো না, কিন্তু একটা যদি আমাদের স্ট্যাগনেন্ট থাকে, গ্রাফটা যদি আমাদের এপিডেমিক কার্ভটা যদি স্ট্রেট থাকে তাহলে ভালো, বা সাম রাইজ যদি থাকে তাহলে ভালো, কিন্তু সাজেন আপ রাইজটা আমরা খারাপ। তার মধ্যে ধরুন এতগুলো পেশেন্টকে পজিটিভ পেলো, তার মধ্যে কিছু ডিভাস্টেটিং হতে পারে, মানে এটার তো একটা কেস ফ্যাটালিটি রেট প্রচুর খারাপ। সেই জন্য তো আমরা এত ভয় পাচ্ছি। মানে চলবে পাগলা কুকুরের মতো, যাবে ভালো আছে, কিন্তু বাইসন যেমন একবার যদি সে খেপে যায়, মানে একবার যদি এই কোভিড যদি সেই মারাত্মক আমাদের মাল্টি সিস্টেম ডিজিজ ফেলিয়ার করে দেয়, সে তো শেষ। এই জন্য তো আমরা ভয়টা পাচ্ছি। কেসটা তো ভালো, মানে আমাদের কোভিড তো ভালো, ভাইরাল ডিজিজ, এ তো সেরে যাবে, কিন্তু ভয় পাচ্ছি ওই যে আমরা কেস ফ্যাটালিটি 3.3%, কার হবে আমি জানতে পারছি না। আমি ভাবছি আমার বুঝি হবে, দীপঙ্কর ভাবছে যে আমার বুঝি ওই রকম হবে, আমি বুঝি মাল্টি অর্গানে ভাবে ফেলবো, কোনো হওয়া পর্যন্ত আমি বুঝতে পারছি না। কোনো সময় কাশি হলে নিজেরই ভয় লাগছে, এই বুঝি শ্বাসকষ্ট হবে, একটা প্যানিক, রাত্রেবেলা ফোন করতে ডাক্তার আমার কী হলো। এই যে একটা প্যানিক হয়ে যাচ্ছে এই রোগটার, এই প্যানিকের কারণেই হচ্ছে ওই কেস ফ্যাটালিটি রেটটা বেশি বলে। এটা একটা ডিভাস্টেটিং এর একটা ফেজ আছে, দিক আছে বলেই আমরা যেটা নিউমোনিয়া হয়, প্রচণ্ড সিভিয়ার অ্যাকুট ডেস্টোজের ডিস্ট্রেস সিনড্রোম,
মানে এমন নিউমোনিয়া হয় যে নিউমোনিয়াতে কোনো অক্সিজেন দিয়েও সেই নিউমোনিয়াটাকে মানে প্রিভেন্ট করা যায় না। তবে এখন একটা ভালো একটা জিনিস করেছি সেদিন দিদি ফোনকর, যে কেরালাতে যে একটা 88 এবং 88 তার হাজব্যান্ডের বয়স হচ্ছে 92 ফরেনার, আর ইটালির থেকে তারা এসছে এবং তার এসে 88, তাদেরকে আমাদের রিকভারি করেছে কি দিয়ে? প্লাজমা থেরাপি করে। প্লাজমা থেরাপি কিন্তু এখন একটা মানে এখন ড্রাগ অফ চয়েসের মতন হয়ে গেছে। মানে এর যা মানে মানে অ্যাডভার্স রিয়াকশন কম এবং পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ। এই প্লাজমা যদি থেরাপিটা যদি আমাদের খুব ভালোভাবে চালু করা যায় ভ্যাকসিন আবিষ্কারের আগে। কিন্তু আমরা যে বলছি যে দ্বিতীয়বার প্লাজমা থেরাপি মানে যারা কোভিড-19 ছিল, যারা সেরে উঠেছে তারা যদি রাজি থাকে তবেই প্লাজমা নাহলে আমাদের ভ্যাকসিনের জন্য করতে হবে। তবে যে কোনো একটা এপিডেমিক যে আমরা হলো, তার মানে এই এপিডেমিকটা হয়তো আমাদের কিছুদিন 2 বছর 1 বছর হয়তো চুপ করে থাকলো, পরে যে আবার হবে না তার কোনো মানে নেই। আবার অনেকে বলছে সেকেন্ড অ্যাটাক কি হতে পারে? সেকেন্ড অ্যাটাক হওয়া খুব কম, কারণ যে কোনো একটা ভাইরাসে একটা স্ট্রেন আছে। আমাদের দেখো এখানে এই যে আমাদের কোভিড ভাইরাসের 2টো স্ট্রেন পাওয়া যায়, একটা হচ্ছে এল এবং একটা এস। এলটা হচ্ছে মারাত্মক, মানে যেটা আমরা শীতের সময় ইতালিতে পেয়েছি, চীনে পেয়েছি, এবং এই এল টাইপটা খুব মারাত্মক। সেটা আস্তে আস্তে আমাদের এল টাইপটা আমাদের ভারতের দিকে যেটা আছে সেটা অনেকটা রিভেলিং হয়ে গেছে। সেই টাইপ প্যাটার্নটার উপরে স্ট্রেনের উপর নির্ভর করে কোন স্ট্রেনটা বেশি মারাত্মক হয়, এবং যে কোনো একটা অ্যান্টিবডি তৈরি হয় একটা স্পেসিফিক স্ট্রেনের এগেন্স্ট। যেমন আমাদের H1N1 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যখন হয়েছিল, H1N1, আবার দেখবি H1N5 একটা স্ট্রেন হয়ে গেল, সে একটা চেঞ্জ করে দেবে স্ট্রেন। তখন কিন্তু H1N1 ভ্যাকসিন যদি আমি নেই, তাহলে কিন্তু ওই H1N5কে কিন্তু আমরা ঠেকাতে পারবো না। মানে দুটার ভিরুলেন্ট আলাদা, আবার কিছু হয় যে ক্রস ইমিউনিটি বলে একটা কথা আছে। যেমন আমি একটা নিলাম কোভিড ভাইরাসটা, ও হয়তো সার্স এবং মার্স আমরা যেমন জানতাম, ও হয়তো একটা স্ট্রেন নিলাম আর একটা স্ট্রেনকে কিছুটা প্রোটেকশন দিতে পারে, এটাকে বলে ক্রস ইমিউনিটি। শেষ প্রশ্ন ডক্টর রায়ের কাছে, অ্যাজ এ চাইল্ড স্পেশালিস্ট, না আমরা কিন্তু কিছু কেস দেখলাম যে 45 ডেজ দিল্লির ওই লীলাবতীকরণ চাইল্ড হাসপাতাল, সেখানে কিন্তু একটা বাচ্চা 45 ডেজ কিন্তু কোভিড পজিটিভ হয়ে মারা গেছে। বা আমি চাইছি যারা হচ্ছে এখন এই বাচ্চাগুলো যারা নিউ বর্ন বেবি, তাদেরকে কীভাবে কেয়ার করা উচিত? একদম সেটা হচ্ছে যেমন আমরা কোয়ারেন্টাইন করছি ঠিক সেই রকমই। যেমন আমরা দুটোই জিনিস বলবো, 1 নম্বর হচ্ছে সচেতনতা, আর একটা পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদেরকে এই দেখে দেখে সচেতন হতে হবে, এবং আমাদের যে বাড়িটা পরিষ্কার করা একটা বলে দিচ্ছি, যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু আমার হাত পা ধুলেই হবে না, জামা প্যান্ট যেমন পরিষ্কার করবো সেই রকম বাড়ির সমস্ত যেখানটা আমরা সবসময় আমরা হাত দিই, আমরা সবসময় বলবো আমরা যেই হাতটা অ্যাক্টিভ সেই হাতটা না কাজ করতে তুমি উল্টো হাতটা করো। মানে বাঁ হাতে তুমি তোমার গ্রিলের দরজাটাকে ধরো, বাঁ হাতে তুমি নিচের নবটাকে ধরো, কম্পিউটারে মোবাইলটাকে তুমি বাঁ হাতে ধরো, এবং ঘরের যে আমরা যে এখানে যে কোভিড থাকবে না আমাদের সিমেন্ট, যেটা আমাদের ঘরের ফ্লোর, আর একটা মাঝখানে একটা সিএমসি তোমার গাইনি ডিপার্টমেন্ট থেকে কিন্তু 4 জন কিন্তু সেটাই বললাম তো, ওটাকেই বললো ইডেন হসপিটাল। তা আমাদের এই ফ্লোরগুলো পরিষ্কার করার ব্যাপার থাকে, যেটা বলছিলাম। তা ফ্লোরগুলো কী করে পরিষ্কার করবে? ফ্লোরগুলো করলে খুবই ইজি। আমরা এই জন্য বলছি যে আপনারা ব্লিচিং পাউডার আছে, ব্লিচিং পাউডারের মধ্যে হাইপোক্লোরাস সলিউশন বলে ওটাকে 1%, সেই ব্লিচিং করে 1 লিটার ব্লিচিং যদি আমরা জল নেই, তাতে 30 গ্রাম, মানে 1 চামচ মানে 5 গ্রাম, আর 30 গ্রাম মানে তাহলে 6 চামচ। তাহলে 1 লিটার জলে যদি আমি 6 চামচ দিই, এবং সেটাকে যদি আমি ঘর লিপি, মানে ঘর মুছি এবং ডোর ফোর যদি তাদেরকে ওই পরিষ্কার করি, তাহলে কিন্তু এই ভাইরাসটা ইনঅ্যাক্টিভ হবে। তার মানে যেগুলো করা হচ্ছে, স্প্রে করা হচ্ছে, সেটা তো করছি, তার সাথে আমরা মেঝেটা এবং এটা কম ব্যয় সাপেক্ষ এবং ভালো কাজ ইফেক্টিভ, এবং এটা করা যায়। বিশ্বনাথ, শেষ প্রশ্ন, নদীর একুল ভাঙে বকুল গড়ে, যখন এটা ভাঙছে, আমরা যখন একটা চরমতম অসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তখন কিন্তু আবার দেখতে পাচ্ছি যে নতুন সঞ্চার, নতুন উজ্জীবন
একটু নিয়ে তুমি এটাকে কীভাবে দেখাচ্ছ? এই যে বন্যপ্রাণ তারা সমস্ত রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ধুলো নেই, কি আনন্দ, আকাশ ঝলমলে একদম, মানে তুমি এটাকে হুম, এটা তো ঠিকই যে আমরা একটা ছায়া যুদ্ধের সঙ্গে দেখতে দেখতে মানে আমরা এখন নিজেরাই অভয়ারণ্যে চলে এসেছি। আর যারা জঙ্গলের পশু তারা এখন যেন খোলাভাবে নিঃশ্বাস নিচ্ছে। এখন সবুজ এসে গেছে, রাস্তা পথঘাট পরিষ্কার, গঙ্গার জল দেখছি হ্যাঁ। পানির যোগ্য হয়ে গেছে। এবং দেখা যাচ্ছে যে একটু সিলেটে যদি সাইড থেকে গেলে পরে এবং কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বোম্বে ময়ূরে ময়ূর ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। একটু ঘুরে বেড়াচ্ছে। তার মানে একটা হচ্ছে এটা মনে আরে হয় বাইসনও তো চলে এলো আমাদের মরিচি বাড়ি থেকে। তা এটা ঘটনা। আমি ইকোনমিক্স যখন পড়েছি তখন একটা ম্যালথেসিয়ান থিওরি অফ পপুলেশন ছিল। তা বলতে হয় সেখানে যে পৃথিবীতে যখন এ ধরনের পলিউশন বলি, পাপ বলি বা বোঝা যখন পৃথিবীতে বাড়ে, তখন পৃথিবী হয়তো তার বোঝা এই বিভিন্ন রকমভাবে যুদ্ধ, খরা, বন্যা এগুলি দিয়ে তার বোঝা হয়তো কমে যায়। তো যাই হোক, এটা মঙ্গলদায়ক নয়। এত মানুষের প্রাণ যাচ্ছে, আমরা পোলিওকে হারিয়েছি, আমরা স্মল পক্সকে হারিয়েছি। আমরা সবাই জোটবদ্ধভাবে দলমত নির্বিশেষে সম্প্রদায়কে গুরুত্ব না দিয়ে মানুষ হিসেবে যদি আমরা প্রশাসনের পাশে থাকি, আমরা যদি কিছু নিয়ম কানুন, বারবার হাত ধোয়া, লকডাউন, কমপ্লিট লকডাউন, অযথা বাজারে গিয়ে ভিড় না করা, পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো যদি আমরা রক্ষা করতে পারি, আমাদের নিরন্তর যারা কাজ করে যাচ্ছে, ডাক্তার, নার্স, পুলিশ প্রশাসন, সবার পাশে যদি আমরা থাকতে পারি, আমরা এই লড়াই হচ্ছে আমাদের অগ্নিপরীক্ষা। আমাদের এই লড়াই জিতব। আমাদের জয় সুনিশ্চিত, উই শ্যাল ওভারকাম। আমাদের এটাই সংকল্প হওয়া উচিত। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এই সময় কোনো রাজনীতি নয়, এই সময় কোনো ধর্ম বিদ্বেষ নয়, এই সময় কোনো সাম্প্রদায়িকতা নয়। সব কিছু ফেলে দিয়ে আমরা এগিয়ে আসবো। আমাদের একটাই শত্রু, আন্তর্জাতিক শত্রু, সেটা হচ্ছে আমাদের কোভিড-19, করোনা ভাইরাস। একে হারানোই হবে আমাদের একমাত্র লক্ষ্য। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে খুব সুন্দর একটা আলোচনা, একটা টক শো আমরা কিন্তু শুনলাম সিপিএম চ্যানেলে। আমাদের সঙ্গে ছিলেন ডক্টর বিভাস রায় এবং ছিলেন শ্রী বিশ্বনাথ দেব। অসম্ভব প্রাণিত হলাম আজকের এই আলোচনায়, এটুকু বলা যেতেই পারে। আপনারা যারা টেলিভিশন সেটে রয়েছেন, আপনারাও নিশ্চয়ই অনেক সমৃদ্ধ হয়েছেন, এটুকু আমাদের বিশ্বাস। তবুও সময় শেষ, আমাদের বিদায় নিতেই হবে। এরপরে হয়তো কোনো দিন আরও কোনো বিশিষ্ট ব্যক্তি, তাদের সঙ্গে আমরা টক শোতে অংশ নেব। কিন্তু সেই যাবার বেলায় ওই প্রতিদিন যে কথা বলি, যে ঘরে থাকুন, লকডাউন মেনে চলুন। এই কোভিড-19কে যদি আমরা পরাস্ত করতে চাই, তাহলে লকডাউনই কিন্তু একমাত্র উপায়। তাই আবারও বলছি, আপনারা ঘরে থাকুন, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন, চিকিৎসক যারা ফ্রন্ট লাইনে রয়েছেন তাদের সঙ্গে সহযোগিতা করুন, নিজের পরিবেশ, পাশের বাড়ির কেউ অভুক্ত রয়েছে কিনা আপনারা দেখুন। এটুকু বলে আজকের মতো বিদায় নিচ্ছি।